Dear student and viewers, I am Enamul Haq, welcoming you to my class. Today I shall discuss about Napoleon Bonaparte, a great warrior of Europe. নেপোলিয়ান বোনাপার্টের নাম তোমরা সবাই শুনেছ। আজকে আমরা তার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করব। নেপোলিয়ান বোনাপার্ট 1769 15th August. This is a historical date, I think. Our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, was assassinated in this very day. The great warrior Napoleon Bonaparte, born in 15th August 1769. He born in an island of Mediterranean Sea. The name of the island was Corsica. ভূমধ্য সাগরের একটি দ্বীপ কর্সিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন। এই দ্বীপটি ছিল খুবই অনুন্নত, অবহেলিত। প্রথমে ইতালি কর্তৃক শাসিত হতো, পরবর্তীতে ফ্রান্স এই দ্বীপটি দখল করে নেয়। নেপোলিয়ান চেয়েছিল তার এই কর্সিকা দ্বীপটিকে স্বাধীন একটি রাজ্যে পরিণত করে এখানকার মানুষকে সুখ সমৃদ্ধিতে ভরে দিতে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কি করলেন? at the age of 16 1785 নেপোলিয়ান ফরাসি সেনাবাহিনীতে যোগদান করেন, কমিশন অ্যাজ এ কমিশন অফিসার, এবং তিনি ছিলেন আর্টিলারি কোরের। তোমরা জানো বাংলাদেশ সেনাবাহিনীতে অনেকগুলো কোর আছে, যেমন বেঙ্গল আর্টিলারি, আর্মার্ড, দেন ইঞ্জিনিয়ারিং কোর এটসেট্রা। এই আর্টিলারি কোরে যোগদান করেন নেপোলিয়ান বোনাপার্ট। এবং তোমরা জানো যে অল্প কিছুদিনের মধ্যেই ফ্রান্স রেভলিউশন শুরু হয়েছিল। আমরা জানি যে বাস্তিল দুর্গের পতন হয়েছিল 1789 14th জুলাই। এটাকে জুলাই বিপ্লবও বলা হয়। এই সময় নেপোলিয়ান একজন আর্টিলারি অফিসার হিসেবে এই ফ্রান্স রেভলিউশনেও তিনি রোল প্লে করেন। এরপরে তাকে 1792 খ্রিস্টাব্দে তিনি ক্যাপ্টেন পদে প্রমোটেড হন। এর আগে তিনি ফরাসি বিপ্লব চলাকালীন সময়ে তিনি ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন ফরাসি বিপ্লব চলাকালে। ফরাসি বিপ্লব পরবর্তীতে তিনি 1792 খ্রিস্টাব্দে তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। এরপরের ফরাসি বিপ্লবের যে ইতিহাস তোমরা জানো, 1793 থেকে 1794 এই সময়টাকে বলা হয় রেইন অফ টেরর। বাংলা এটাকে আমরা বলি সন্ত্রাসের রাজত্ব। এই সন্ত্রাসের রাজত্ব কে করেছিল, কার নেতৃত্বে হয়েছিল? এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল রোবস্পিয়ার, জ্যাকোবিন দলের নেতা। এই জ্যাকোবিন দলের নেতা রোবস্পিয়ারের একজন সহচর ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট, এবং যার কারণে এই সন্ত্রাসের রাজত্ব শেষ হওয়ার পরে রোবস্পিয়ারকে গিলোটিনে
হত্যা করা হয়। মধ্যযুগে মানুষকে হত্যার, যারা গভর্নমেন্টের এগেনস্টে বিদ্রোহ করত, বিদ্রোহীদের হত্যার অনেকগুলো কৌশল ছিল। তার মধ্যে একটি হলো গিলোটিন। গিলোটিন হলো এমন একটি যন্ত্র যেটা আমাদের দেশে যেমন সুপারি কাটা হয় জাতা দিয়ে, এরকম এক ধরনের যন্ত্র এভাবে সেট করা থাকতো। এখানে মানুষকে শুইয়ে দেওয়া হতো, আর এখানে ভারী লোহার দণ্ড থাকতো। সুইচ চাপার সঙ্গে সঙ্গে এই ভারী লোহার দণ্ডটি তার মাথার উপরে, তার ঘাড়ে পড়তো এবং মানুষ দ্বিখণ্ডিত হয়ে যেত। এই ছিল হলো গিলোটিন। এই গিলোটিনে সন্ত্রাসের রাজত্বকালে বহু লোককে রোবসপিয়ারের নেতৃত্বে হত্যা করা হয় এবং শেষ পর্যন্ত রোবসপিয়ারকেও এই গিলোটিনে প্রাণ দিতে হয়েছে। এরপর 1795 this is an important year. এই 1795 সালে কি হয়েছিল? সন্ত্রাসের রাজত্বের অবসান হলে ফ্রান্স দেশটি 5 জন ডিরেক্টর কর্তৃক শাসিত হতে শুরু করলো। এই ডিরেক্টরের শাসনটা ছিল 1795 থেকে 1799 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় ডিরেক্টরের রুল বা ডাইরেক্টরির শাসন, ডাইরেক্টরি রুল অর ডাইরেক্টরি শাসন। এই সময়ে নেপোলিয়ান কি করেছিলেন? 1798 this is the first important invasion by Napoleon Bonaparte। 1798 তিনি কি করেছিলেন? 1798 নেপোলিয়ান বোনাপার্ট ইজিপ্ট দখল করেছিলেন। এই যে আমি এখানে সংক্ষেপে কতগুলো দেশের লোকেশন এঁকেছি, ইউরোপিয়ান কান্ট্রির। আর ইতিহাস পড়তে গেলে অবশ্যই জিওগ্রাফিক্যাল লোকেশন, যে এলাকার ইতিহাস তোমরা পড়বে সেই এলাকার জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে ধারণা না থাকলে তোমরা ইতিহাস বুঝবে না। ইতিহাস এজন্য অনেকেই বলে যে ইতিহাস খুবই ডিফিকাল্ট একটি সাবজেক্ট। আসলে ইতিহাস ডিফিকাল্ট না, ইতিহাসের সাথে ভূগোলের জ্ঞানটিও থাকতে হবে, তাহলেই ইতিহাসটা সহজ মনে হবে। আর নেপোলিয়ান সম্পর্কে আমি আরেকটু বলতে চাই যে নেপোলিয়ানের কিন্তু ফ্যাসিনেশন ছিল ভূগোল এবং ইতিহাস, ভৌগোলিক জ্ঞান অর্জন এবং পূর্বের ইতিহাস পাঠ করা। একজন বীর, একজন ওয়ারিয়র, তার জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি আলেকজান্ডার দি গ্রেট, ওনার ইতিহাস পড়তেন এবং ওনাকে মডেল হিসেবে গ্রহণ করেছিলেন যে আলেকজান্ডার দি গ্রেট যদি বিশ্ব জয় করতে পারে তাহলে আমি নেপোলিয়ান কেন পারবো না। সেখান থেকেই তিনি মোটিভেটেড হয়ে 1798-তে তিনি ইজিপ্ট দখল। এই যে এখানে এটুকু হলো ইউরোপিয়ান স্টেট, ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে যে জলাশয়টি, যে সাগরটি অবস্থিত, এটাকে বলা হয় মেডিটেরিয়ান সি। এটা সম্পর্কে তোমরা অনেকেই জানো, আমরা টেলিভিশনে অনেক সময় দেখে থাকি যে এই মেডিটেরিয়ান সিতে নৌকা ডুবিতে বা ট্রলার ডুবিতে বহু লোকের প্রাণহানি ঘটে প্রতি বছরই। এই ট্রলার ডুবিতে কিন্তু অনেক বাংলাদেশি মারা যায়। কেন মারা যায়? বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য তারা এই রুটটাকে ব্যবহার করে। অর্থাৎ প্রথমে আফ্রিকায়, যে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালি বা স্পেনে তারা চলে যায়। কিন্তু এই
রুটটা অ্যাভেল করতে যে তারা ট্রলার ডুবিতে অনেক সময় বহু লোকের প্রাণহানি ঘটে, আমরা প্রতি বছরই নিউজে দেখি। তাহলে ফ্রান্স থেকে প্রথমে নেপোলিয়ন আসলেন মেডিটেরিয়ান সি ক্রস করে ইজিপ্টে। ইজিপ্টে এসে এই সময় মামলুক শাসন প্রচলিত ছিল ইজিপ্টে। মামলুকদের সাথে নেপোলিয়নের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে নেপোলিয়ন বিজয়ী হয়। এই যুদ্ধটার নাম হলো পিরামিড ওয়ার, ব্যাটল অফ পিরামিড এটাকে বলা হয়, ব্যাটল অফ পিরামিড। এটাকে 1798 এই ব্যাটল অফ পিরামিডে কি হলো, নেপোলিয়ন জয়লাভ করলো। নেপোলিয়ন ব্যাটল অফ পিরামিডে জয়লাভ করলো ঠিকই, কিন্তু এই জয় তার বেশি দিন সয় নাই তার কপালে। কারণ তারপরেই এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছিল ব্রিটিশ নেভাল ফোর্স, ব্রিটিশ নৌবাহিনী অবস্থান করছিল। তবে এই সময় নেপোলিয়ন বোনাপার্টের একটা উদ্দেশ্য ছিল যে এখানে মিশর জয় করে উনি সরাসরি চলে যাবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, অর্থাৎ আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তোমরা জানো 200 বছরের ব্রিটিশ শাসন আমরা বলে থাকি। এই সময়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ শাসন প্রচলিত ছিল এবং একই সাথে ফরাসিরাও এই দেশে অবস্থান করছিল এবং এদেশীয় মানুষ ব্রিটিশদের শাসনে অতিষ্ঠ হয়ে বিভিন্ন সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাই নেপোলিয়ন এই সুযোগটি গ্রহণ করতে চেয়েছিল। এই সময়ে মহীশূরের টিপু সুলতান ব্রিটিশদেরকে কর দিতে অস্বীকার করে নিজে স্বাধীনভাবে রাজ্য শাসন করছিলেন এবং তিনি ব্রিটিশদেরকে চ্যালেঞ্জ করেছিলেন। নেপোলিয়ন চেয়েছিলেন যে মিশর জয় করে তিনি টিপু সুলতানের সাথে হাত মিলিয়ে ব্রিটিশদেরকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বিদায় করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করবেন। এজন্য তিনি এই মিশর জয় করেছিলেন, কিন্তু তিনি মিশর জয় করে নীলনদ ক্রস করার আগেই এখানে ব্রিটিশ নেভাল ফোর্সেস ডিপ্লয় করা ছিল। ব্রিটিশ নেভাল ফোর্সেসের সাথে তার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলেন। নেপোলিয়ন পরাজয়ের পরে তাকে আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসা হয় নাই। তিনি কি করলেন, এখান থেকে ব্যাক করলেন। এই ব্রিটিশ নৌসেনার সাথে যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ন পুনরায় ফ্রান্সে ফেরত গেলেন। কত সালে? 1799, 1799। এই সময় তোমরা জানো, আমি আগেই বলেছি, ডাইরেক্টরি রুল প্রচলিত ছিল এবং যে 5 জন ডাইরেক্টরের নেতৃত্বে ফ্রান্স শাসিত হতো, এদের প্রতি জনগণ সন্তুষ্ট ছিল না এবং অসন্তোষ সৃষ্টি হয়েছিল এই ডাইরেক্টরি রুলের বিপক্ষে। নেপোলিয়ন এই সুযোগে তিনি কি করলেন, এখানে যে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে অস্ত্রের মুখে নিজেই এই ফ্রান্সের ক্ষমতা ডাইরেক্টরিকে এখান থেকে সরিয়ে দিয়ে সরাসরি নিজের হাতে ক্ষমতা দখল না করে জনগণকে বোঝানোর জন্য উনি কি করলেন, এখানে কনসুলেটেড রুল চালু করলেন। অর্থাৎ 3 জন কনসাল, ফার্স্ট কনসাল, সেকেন্ড কনসাল, থার্ড কনসাল, 3 জন কনসালের নেতৃত্বে ফ্রান্স দেশ শাসিত হবে, পরিচালিত হবে। এই 3 জন কনসালের ফার্স্ট কনসাল ছিলেন হলো নেপোলিয়ন। কিন্তু পরে যদিও 2 জন কনসাল ছিলেন, তারা নামে মাত্র লোক দেখানোর জন্য, তাদের কোনো ফাংশন আসলে ছিল না।
মূল দায়িত্ব, ফ্রান্সের মূল দায়িত্ব চলে গেল নেপোলিয়নের কাছে। নেপোলিয়ন এই সময় কিন্তু একটি উক্তি করেছিলেন, বলেছিলেন যে আমি ফ্রান্সের রাজমুকুটকে ধুলোয় লুটোপুটি খেতে দেখলাম, তারপরে সেটাকে আমি তলোয়ারের মাথা দিয়ে সেটাকে আমার নিজের মাথায় তুলে নিলাম। এত সহজে তিনি ফ্রান্সের দায়িত্ব নিয়ে নিলেন ফার্স্ট কনসাল। ফার্স্ট কনসাল হিসেবে তিনি কতদিন শাসন করলেন? এই কনসুলেটের রুল ছিল 1799 থেকে 1799 থেকে 1804। এই সময়ে ছিল হলো নেপোলিয়ন অ্যাজ এ ফার্স্ট কনসাল, নেপোলিয়ন অ্যাডমিনিস্ট্রার্ড দ্য ফ্রান্স। এই সময় নেপোলিয়নের কনসুলেটেড শাসন প্রচলিত ছিল। পরবর্তীতে এসে 1804 এই সময় কি হলো, সুযোগ বুঝে নেপোলিয়ন তাকে সম্রাট হিসেবে ঘোষণা করলেন। তিনি ফ্রান্সের সম্রাট হয়ে, কনসাল থেকে, ফার্স্ট কনসাল থেকে তিনি ইম্পায়ার হয়ে গেলেন ফ্রান্সের 1804 খ্রিস্টাব্দে। আমরা জানি যে নেপোলিয়নিক এরা বলা হয় 1799 টু 1815, এই সময়টাকে বলা হয় নেপোলিয়নিক এরা। নেপোলিয়নিক এরা অর্থাৎ নেপোলিয়নের যুগ, এই সময়টাকে বলা হয়। কারণ এই সময়ের মধ্যে নেপোলিয়ন বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশ আক্রমণ করে এই দেশগুলো জয় করে নিয়েছিলেন। এই জন্য এই সময়টাকে বলা হয় নেপোলিয়নিক এরা। নেপোলিয়ন প্রথমেই স্পেন জয় করলেন। এই যে এখানে আমি লোকেশন, দেশগুলোর লোকেশন, যে দেশগুলো নেপোলিয়নের ইনভেশনের সাথে জড়িত সেই দেশগুলোর নাম আমি এখানে লিখেছি। এখানে ফ্রান্স, তোমরা ম্যাপটা অবশ্যই দেখে নিবে। বিটুইন ফ্রান্স অ্যান্ড ইউকে, ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেলের তোমরা নাম শুনেছ, বাঙালি ব্রজেন দাস এবং মোশাররফ হোসেন, তারা এখানে প্রায় 22 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটুকু তারা সাঁতরে অতিক্রম করেছে। এই ইংলিশ চ্যানেল কি করেছে, ব্রিটেন এবং ফ্রান্সকে এটার মাঝখানে ইংলিশ চ্যানেল দিয়ে এটাকে পৃথক করেছে। এবং ফ্রান্সের প্রধান শত্রুকে ছিল, এই সময় ফ্রান্সের প্রধান শত্রু ছিল ব্রিটেন। কিন্তু আমরা জানি যে ফ্রান্সের চেয়ে শক্তিশালী ছিল ব্রিটেন। ব্যক্তি নেপোলিয়ন শক্তিশালী ছিলেন, কিন্তু ওভারঅল ফ্রান্স, ইউকে অর্থাৎ ব্রিটেনের যে রয়্যাল নেভাল ফোর্স, এইটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, এটা খুবই ফেমাস এবং যুদ্ধ বিদ্যায় পারদর্শী। ব্রিটিশ ফ্রিগেট, ব্রিটিশ নেভাল শিপ, এভরিথিং এগুলো ছিল ফ্রান্সের তুলনায় অনেক উন্নত মানের। যার কারণে নেপোলিয়ন প্রথমে চেয়েছিল যদি ব্রিটেনকে শায়েস্তা করতে হয় তাহলে আমার যে আটলান্টিক ওশেনের পাশাপাশি তীর ধরে যে দেশগুলো আছে এই দেশগুলোকে প্রথমে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাই নেপোলিয়ন প্রথমে স্পেন জয় করেছিলেন, যাতে করে ব্রিটিশ নেভাল ফোর্সেস এই দিক থেকে ফ্রান্সকে স্পেনের সাথে আঘাত করে ফ্রান্স আক্রমণ করতে না পারে। এজন্য স্পেন দখল করে নিয়েছিলেন নেপোলিয়ন। এরপরে কি হলো, স্পেন দখল করার পরে তিনি কি করলেন, অস্ট্রিয়া দখল করলেন। ইতালিতে একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের মাধ্যমে অস্ট্রিয়া ফ্রান্সের কাছে, নেপোলিয়নের কাছে পরাজিত হওয়ার পরে তিনি অস্ট্রিয়া দখল করে নেন। এরপরে তিনি যখন দেখলেন, এবং আলেকজান্ডারের থিওরি তিনি ফলো করেছিলেন, বিশ্ব বিজয়ী বীর আলেকজান্ডার দি গ্রেট
বিগ বিট, তিনি যখন যে দেশ দখল করতেন সেই দেশে তার নিজস্ব কিছু সৈন্যবাহিনী রেখে যেতেন, যাতে করে পরবর্তীতে ওই দেশ আবার বিদ্রোহ করে স্বাধীন হতে না পারেন। তিনি কি করলেন, এই দুই দেশেই তার কিছু সৈন্য রেখে গেলেন, আর তাদেরকে বললেন তাদের সাথে কিছুটা ডিপ্লোম্যাটিক রিলেশন বিল্ড আপ করে তিনি চাইলেন এই দুটো দেশকে তার বন্ধু প্রতিম দেশ হিসেবে রাখার জন্য, যাতে করে তার যে কোনো বিপদে এই দুটো দেশ তাকে সহযোগিতা করে। তাই তিনি এর সাথে পাশাপাশি তিনি ইতালিও দখল করে নিয়েছিলেন। এই অঞ্চলটা ফ্রান্সের নেপোলিয়নের নিয়ন্ত্রণে চলে গেল, কিন্তু জোর করে স্পেন, অস্ট্রিয়া, ইটালি দখল করলেও এই দেশের মানুষের মধ্যে কিন্তু জাতীয়তাবাদ জাগ্রত হয়েছিল এবং তারা চেয়েছিল যে এই নেপোলিয়ানিক অ্যাডমিনিস্ট্রেশনের সমাপ্তি ঘটুক। মনে প্রাণে নেপোলিয়নের শাসন কিন্তু এই দেশগুলো মোটেই মেনে নেয় নাই এবং জনগণের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছিল এই সময়ে। তাই শেষ বিপদের সময় কিন্তু নেপোলিয়ন এই অস্ট্রিয়া এবং স্পেন, ইটালি থেকে কোনো ধরনের সহযোগিতা সে পায় নাই। সুযোগ বুঝে ফ্রান্স কি করলো, এখানে 1885 সাল 1805 এই সময় কি ঘটেছিল, ব্যাটল অফ ট্রাফালগার। ব্যাটল অফ ট্রাফালগার অর্থাৎ ট্রাফালগারের যুদ্ধ। এই যুদ্ধটা কোথায় হয়েছিল, এই যে আটলান্টিক ওশেনের তীরে ট্রাফালগার নামক একটি জায়গায় এই যুদ্ধটা পুরোটাই ছিল নেভাল ফোর্সেসের মাধ্যমে, অর্থাৎ দুই দেশের নৌবাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল। যেহেতু আগেই বলেছি ব্রিটিশ নৌসেনারা ছিল শক্তিশালী, বিশ্বের মধ্যে শক্তিশালী, যার কারণে এই যুদ্ধে কিন্তু ব্যাটল অফ ট্রাফালগার এই যুদ্ধে নেপোলিয়নের সৈন্যদের পরাজয় হয়। নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হলেন এবং তিনি হতাশ হয়ে এখান থেকে ফেরত আসলেন। আসার পরে কি হলো, নেপোলিয়ন দেখলেন যে সম্মুখ যুদ্ধে ব্রিটেনের সাথে, ব্রিটিশদের সাথে মোকাবেলা করে পারা সম্ভব না। তাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে জয়লাভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাদের যে আর্মি, তার নেভাল ফোর্স, এভরিথিং তারা ফ্রান্সের তুলনায় স্ট্রং ছিল। আবার ফিনান্সিয়াল দিক থেকেও ফ্রান্সের যে অর্থনৈতিক অবস্থা, ব্রিটিশের অর্থনৈতিক অবস্থা ফ্রান্সের চেয়ে ভালো ছিল। ব্রিটিশদের ওয়ার্ল্ড ওয়াইড কলোনির সংখ্যা ফ্রান্সের চেয়ে বেশি ছিল, যার কারণে নেপোলিয়ন এই সময় একটি স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ারে চলে গেলেন। এই সময়ে স্ট্র্যাটেজিক ওয়ার, সেটা কি, কন্টিনেন্টাল সিস্টেম তিনি প্রবর্তন করলেন। কন্টিনেন্টাল সিস্টেম চালু করলেন কত সালে, 1806 সালে তিনি কন্টিনেন্টাল সিস্টেম, ইট ইজ ভেরি মাচ পপুলার অ্যান্ড ওয়েল নন টু অল, কন্টিনেন্টাল সিস্টেম তিনি চালু করলেন 1806 সালে। এই কন্টিনেন্টাল সিস্টেমটা কি ছিল, কন্টিনেন্টাল সিস্টেমটা ছিল ইকোনমিক ব্লকেড, অর্থাৎ অর্থনৈতিক ইকোনমিক ব্লকেড। তোমরা জানো যে সাম্প্রতিককালে ইউএসএ কি করেছে, ইরানের উপরে ইকোনমিক এমবার্গো ইম্পোজ করেছে। অর্থনৈতিক এমবার্গো দিয়েছে যাতে করে ইরানের তেল বা ইরানের পণ্য সামগ্রী ইউএসএর যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো ইরানের সাথে যে ট্রেড ডিল এটা যেন না করে। তাতে করে কি হবে, ইরানের
প্রধান সম্পদ তো তেল সম্পদ। ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে তার অর্থনীতি টিকে থাকবে কি করে? এটা মানুষকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে যে আমরা তাদেরকে ভাতে মারব, পানিতে মারব। তো এই একই অবস্থা ইরানকে কিন্তু ভাতে মারার একটা ব্যবস্থা করেছে ইউএসএ। ঠিক তেমনিভাবে নেপোলিয়ন বোনাপার্ট তিনিও চেয়েছিলেন ব্রিটিশদের বাণিজ্য ধ্বংস করতে। তাদের বাণিজ্য ধ্বংস করার জন্য তিনি কন্টিনেন্টাল সিস্টেম চালু করলেন এবং ফ্রান্সের যে বন্ধু প্রতিম দেশগুলো আছে এটাকে বলা হয় অ্যালাই। ফ্রান্স অ্যালাই স্টেটগুলোকে ফ্রান্স বলে দিল, নেপোলিয়ন বলে দিল যে তোমরা ব্রিটিশদের কোনো পণ্য তোমরা কিনবে না। এটা যখন বলা হলো যে ব্রিটিশদের পণ্য কিনবো না, তখন ব্রিটেনের বহু সংখ্যক লোক বেকার হয়ে গেল, ওদের ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে। নেপোলিয়ন খুব মজা পাচ্ছে এদিকে যে ওরা যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যায় তাহলে একসময় ফ্রান্স কি করবে? ব্রিটেন আক্রমণ করে বসবে। কিন্তু এটাকে বলা হয় 1806-এ নেপোলিয়ন কি করলো? বার্লিন ডিক্রি, কতগুলো ডিক্রি জারি করেছিল, বার্লিন ডিক্রি, এবং 1807 তিনি কি করলেন? মিলান ডিক্রি জারি করলেন। এই ডিক্রি জারির মাধ্যমে তিনি বললেন যে ব্রিটিশ পণ্য আমরা কিনব না। তাহলে ব্রিটেনের শিল্প ধ্বংস হয়ে যাবে। আর ব্রিটেন তো এত বোকা না, ফ্রান্সের চেয়ে অনেক চালাক। ফ্রান্স যখন এই দুটো ডিক্রি জারি করলো যে ব্রিটিশ পণ্য আমরা কিনব না, তখন ব্রিটেন তারাও একটি ডিক্রি জারি করলো। এই ডিগ্রির নাম অর্ডার ইন কাউন্সিল। এই অর্ডার ইন কাউন্সিলের মাধ্যমে কাউন্টার ডিক্রি জারি করলো ব্রিটেন। অর্ডার ইন কাউন্সিল, এই অর্ডার ইন কাউন্সিলের মাধ্যমে কি করলো? বললো যে ঠিক আছে, ফ্রান্স যেহেতু আমাদের পণ্য কিনবে না, কাজেই ফ্রান্সে আমরা পণ্য রপ্তানি করব না, অন্য অন্য দেশে আমরা পণ্য রপ্তানি করব। এই ফ্রান্স কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স কি করেছিল? ইউকের যে পণ্যবাহী জাহাজগুলো বহু জায়গায়, ইউকের পণ্যবাহী জাহাজগুলো কিন্তু ফ্রান্স কি করেছিল? ধ্বংস করে দিয়েছিল, সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, অথবা তাদের পণ্যবাহী জাহাজে আগুন ধরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটেন কি করলো? তবে আমি আরেকটু বলে নেই, এই কন্টিনেন্টাল সিস্টেমে যে বার্লিন ডিক্রি এবং মিলান ডিক্রি জারি করেছিল, এখানে আবার নেপোলিয়ন বলেছিল যে স্পেসিফিক কিছু পণ্য যেটা ফ্রান্সের দরকার নাই, সেই পণ্যগুলো ফ্রান্স এবং তার অ্যালাই স্টেটগুলো রিসিভ করবে না, কিন্তু যাদের যেগুলো জরুরি প্রয়োজন সেগুলো তারা নিবে। এটা যখন বলল তখন, যেমন উদাহরণস্বরূপ ফুড গ্রেনস, খাদ্যশস্য ব্রিটেন থেকে ফ্রান্সে অনেক সময় চলে আসতো। এখন ব্রিটেন কি করলো? খাদ্য রপ্তানি বন্ধ করে দিল। তোমরা জানো সাম্প্রতিককালে ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে আমাদের দেশে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। তো তেমনিভাবে যখন ইউকে কি করলো? ফ্রান্সে তাদের খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দিল। এখন ব্রিটেনকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য যে এমবার্গো ইম্পোজ করলো নেপোলিয়ন, তাতে করে তার নিজেরই ক্ষতি হলো। এই কন্টিনেন্ট এবং ইতিহাসবিদ তারা বলেন যে এই কন্টিনেন্টাল সিস্টেম চালু করাটা ছিল নেপোলিয়নের একটা বড় ভুল, এবং এটার কারণেই শেষ পর্যন্ত তার পতন হয়েছে। তাহলে কি হলো? ব্রিটিশ সেনাবাহিনীর যে পোশাক ছিল, এই পোশাকগুলো তৈরি হতো কমব্যাট ড্রেস, যেটা সেনাবাহিনীর ড্রেস, এই ড্রেসগুলো, জুতো, এগুলো তৈরি হতো ব্রিটেনে। ব্রিটেন থেকে এগুলো আমদানি করতে হতো, অথচ ব্রিটেনের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বসে থাকলো নেপোলিয়ন। তাতে করে তার নিজেরই শেষ পর্যন্ত ক্ষতি হলো, এবং শেষ পর্যন্ত তিনি এই কন্টিনেন্টাল সিস্টেমটাকে উজ্জ্ব করতে বাধ্য হয়েছিলেন। এরপরে কি হলো? নেপোলিয়ন আরো বড় একটা ভুল করেছিল, যেটা
নেপোলিয়ান 1812 সালে নেপোলিয়ান রাশিয়া অভিযান করেছিল। রাশিয়ার ডিস্টেন্স কিন্তু অনেক, এই ফ্রান্স থেকে রাশিয়া আক্রমণ করেছিল নেপোলিয়ান। এখানে একটি নদী ক্রস করতে হয়েছিল, নদী ক্রস করে নেপোলিয়ান চলে গেলেন রাশিয়া আক্রমণ করতে। রাশিয়া আক্রমণ করতে যে ওনার যে সমস্যাটি হলো, এটা তো তোমরা জানো যে এটা হলো নর্থ পোল, অর্থাৎ উত্তর মেরুতে অবস্থিত, এবং অধিকাংশ সময়ে এখানে শীতকাল বিরাজমান থাকে, কখনো কখনো তুষার পড়ে। এখানে মানুষের বসবাসটা এখানে খুবই কষ্টকর। তো এই সময় ফ্রান্স, নেপোলিয়ান কি করলো, 6 লক্ষাধিক সৈন্য নিয়ে সে রাশিয়া অভিযানে বের হলো, এবং সে কনফার্ম ছিল যে রাশিয়া নেপোলিয়ানের কাছে আত্মসমর্পণ করবে। এটা ভেবে ফ্রান্স রাশিয়া আক্রমণে বের হলো। বের হওয়ার পরে রাশিয়া আক্রমণে যখন নেপোলিয়ান বের হলো, তখন রাশিয়া কিন্তু নেপোলিয়ানের আক্রমণকে ভয় পেয়েছিল। তারা জানতো যে নেপোলিয়ানের মতো একজন গ্রেট ওয়ারিয়র, তিনি যদি রাশিয়া আক্রমণ করেন 6 লক্ষ সৈন্য নিয়ে, তাহলে রাশিয়ার পরাজয় কনফার্ম। তাই তারা একটা স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ারে চলে গেল। স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার কেমন? তাদের এই রাশিয়া, মস্কো যে ক্যাপিটাল সিটি অফ রাশিয়া, এই জায়গায় তো টার্গেট তো ছিল নেপোলিয়নের যে মস্কো অভিযান করা। তাই এই মস্কো ছেড়ে রাশিয়ার সমস্ত লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হলো, এবং সৈন্য সামন্তকেও রাশিয়ার মস্কো থেকে সরিয়ে নেওয়া হলো, যাতে করে নেপোলিয়ান এসে দেখে যে পুরো মস্কো নগরী ফাঁকা, ওখানে কোনো মানুষ নাই, কার সাথে যুদ্ধ করবে। 1 বছর অপেক্ষা করলো এই জায়গায়, 1 বছর অপেক্ষা করলো নেপোলিয়ান যে মস্কোর জনগণ, রাশিয়ার সৈন্য সামন্ত যেখানেই পালিয়ে যাক, ওরা এসে আমার কাছে আত্মসমর্পণ করবে, তাহলে রাশিয়া বিজিত হবে। কিন্তু এই রাশিয়ান সোলজার্স যারা ছিল, তারা গেরিলা ওয়ারফেয়ারে যোগ দিল। তারা এদিক দিয়ে পালিয়ে এখানে এসে পজিশন নিল, এই নদীর ধারে পজিশন নিয়ে তারা কি করলো, 1 বছর থাকার পরে নেপোলিয়ান তার সৈন্য সামন্তের জন্য যে খাদ্য সামগ্রী নিয়ে গিয়েছিল, খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। সৈন্যরা ইনস্টারভেশন, না খেয়ে, অনেক সৈন্য না খেয়ে মারা যাচ্ছিল। এবং এই সময় সে গরমকালে, জুন মাসে রাশিয়া আক্রমণ করেছে, পরবর্তী আবার শীতকাল চলে আসছে। শীতকালে কি হলো, শীতকালে এখানে বরফ পড়তে শুরু করলো। যখন বরফ পড়তে শুরু করলো, তখন সৈন্যরা প্রচণ্ড ঠান্ডা একদিকে, অন্যদিকে পেটে ক্ষুধা, খাবার নাই, প্রচণ্ড ঠান্ডা, সৈন্যরা একের পর এক মারা যাচ্ছিল। তখন নেপোলিয়ান বাধ্য হয়ে বলল যে চলো এবার আমরা ফেরত যাই। নেপোলিয়ান আবার ব্যাক করলো এদিকে ফ্রান্সে ফেরত আসার জন্য। কিন্তু এসেই এইখানে এসে রাশিয়ান গেরিলা আক্রমণের সম্মুখীন হলো, এবং এই 6 লক্ষ সৈন্যের অধিকাংশ সৈন্য কিন্তু এই জায়গায়, এই যুদ্ধে প্রাণ দিয়েছিল। নেপোলিয়ান কোনো মতে বেঁচে উনি ফ্রান্সে প্রত্যাবর্তন করলেন। কত সালে? 1814 সালে। এই সময় নেপোলিয়ান যখন আসলেন ফেরত, তখন তারা কি করলো, নেপোলিয়ান তো দুর্বল, সৈন্য সামন্ত সব হারিয়েছে, আবার নিজেও ক্লান্ত। এই সুযোগ বুঝে ব্রিটিশ অ্যালায়েন্স ফোর্সেস, অর্থাৎ ব্রিটিশদের অ্যালাই কারা ছিল, এদিকে বেলজিয়াম ছিল, জার্মানি ছিল, তারপরে অস্ট্রিয়া, এই দেশগুলো সবাই একত্রিতভাবে এটাকে
কোয়ালিশন বলে। এই কোয়ালিশন ফোর্সেস নেপোলিয়নকে ধাওয়া দিল। নেপোলিয়ন এই জায়গায় ধরা পড়ে গেল, সারেন্ডার করলো। সারেন্ডার করার পরে নেপোলিয়নকে কি করা হলো, এই যে এখানে আমি মেডিটেরিয়ান সি দেখিয়েছি, ভূমধ্য সাগর, এটা পানি। এই ভূমধ্য সাগরের একটি দ্বীপ, এটার নাম হলো এলবা, এলবা দ্বীপ। এলবা দ্বীপে তাকে এক্সাইল করা হলো, নির্বাসন দেয়া হলো। নেপোলিয়ন এখান থেকে চিন্তা করলেন যে কিভাবে এই নির্বাসন অবস্থা কাটিয়ে, এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে পুনরায় ফ্রান্সের ক্ষমতা দখল করা যায়। তাই তিনি কিছুদিনের মধ্যেই এই ভূমধ্যসাগরের এই দ্বীপটি ত্যাগ করে মাত্র 1000 সৈন্য নিয়ে 1000 সৈন্য নিয়ে উনি আবার ফ্রান্সে ফেরত গেলেন। এই ফ্রান্সে ফেরত যাওয়ার পরে উনি কি করলেন, এখান থেকে 26 ফেব্রুয়ারি 1815 উনি রওনা দিলেন ফ্রান্সের উদ্দেশ্যে, এবং মার্চ মাস, প্রবাবলি 21 মার্চ উনি পৌঁছালেন ফ্রান্সে। ফ্রান্সে পৌঁছানোর পরে যেটা হলো, ফ্রান্সের জনগণ বিশাল হর্ষধ্বনি দিয়ে আবার নেপোলিয়নকে রিসিভ করলো। এবং এই সময় তখন লুইস 18 এই সময় শাসন করছিলেন, ফ্রান্সের রাজা হয়েছিলেন নেপোলিয়ন ইন অ্যাবসেন্স অফ নেপোলিয়ন। এই লুইস 18 যিনি, উনি কিন্তু কাদের দ্বারা, এই অ্যালায়েন ফোর্সেসের দ্বারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এবং তাদের কথা মতোই দেশ শাসন করেছিলেন। আমাদের মীর জাফর যেমন নবাব হয়েছিলেন, ঠিক তেমনিভাবে 18th লুই রাজা হয়েছিলেন। কাজেই ফ্রান্সের জনগণ এই লুইয়ের শাসন মেনে নেয়নি। তারা নেপোলিয়নকে বিশাল হর্ষধ্বনি দিয়ে আবার ফ্রান্সের সম্রাট হিসেবে সম্রাটের মুকুট পরিয়ে দিলেন। এবং এই সময় থেকে পরবর্তী জুন মাস পর্যন্ত, মার্চ থেকে জুন মাস পর্যন্ত নেপোলিয়ন পুনরায় ফ্রান্সের সম্রাট হয়েছিলেন। এই সময়ের শাসনকে বলা হয় 100 ডেজ ক্যাম্পেইন। 100 ডেজ ক্যাম্পেইন বলা হয় হলো এই সময়ের শাসন ব্যবস্থাকে। অর্থাৎ এলবা দ্বীপে নির্বাসন অবস্থা থেকে ফ্রান্সে পুনরায় ফিরে যাওয়ার পর উনি 100 দিন ফ্রান্সের সম্রাট ছিলেন। এই সময়ের শাসনকে বলা হয় 100 ডেজ ক্যাম্পেইন। এই 100 ডেজে উনি কি করলেন, উনি পার্শ্ববর্তী দেশগুলোকে আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। নিয়ে উনি কি করছেন, বেলজিয়াম আক্রমণে বের হলেন। এই বেলজিয়ামের একটি জায়গার নাম হলো ওয়াটারলু, বিখ্যাত ওয়াটারলু, বেলজিয়ামের একটি জায়গার নাম। এই ওয়াটারলু যুদ্ধ হয়েছিল ব্রিটিশ, এই যুদ্ধে ব্রিটিশ সৈন্যরা যোগ দিয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। যদিও জায়গাটি ছিল বেলজিয়াম, কিন্তু যুদ্ধ হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। এই ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওয়াটারলুতে, এটা বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধ। এবং এই বেলজিয়াম ছিল তৎকালীন সময়ে অধিকাংশ যুদ্ধের ময়দান, যার কারণে কিন্তু বেলজিয়ামকে বলা হয় ককপিট অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপের লড়াই ক্ষেত্র এই বেলজিয়ামে, ওয়াটারলুতে। পরে ওয়াটারলুর যুদ্ধে যখন নেপোলিয়ন পরাজিত হলো, তখন নেপোলিয়নকে কি করা হলো, তাকে এক্সাইল করা হলো, অর্থাৎ নির্বাসন। এটা কিন্তু আটলান্টিক ওশান, সাউথ আটলান্টিক ওশানে সেন্ট হেলেনা
নামে একটি দ্বীপ, এই দ্বীপে নেপোলিয়নকে এক্সাইল করা হলো, নির্বাসন দেওয়া হলো এবং এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই 1821 5 মে 1821 সালে নেপোলিয়ন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন থাকাকালীন সময়ে। এবং নেপোলিয়নের মৃত্যু সম্পর্কে বিভিন্ন মতবিরোধ আছে। কেউ বলছেন যে উনি আর্সেনিক অ্যাটাকে মারা গেছেন, কেউ বলছেন যে হার্ট ডিজিজে, অথবা কেউ বলছেন যে ওনার ক্যান্সার হয়েছিল। যাই হোক, এখানে সেন্ট হেলেনা দ্বীপে মারা যাওয়ার পরে তাকে পরবর্তীতে প্যারিসে তার রিমেইনস অফ হিজ ডেড বডি এটাকে নিয়ে আসা হয় প্যারিসে। এভাবে নেপোলিয়নের উত্থান এবং পতন হয়েছিল। আজকে আমরা জানলাম বিশ্ববিজয়ী বীর নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে। তবে নেপোলিয়ন বোনাপার্টের কিছু রিফর্মস ছিল, সংস্কার। রিফর্মস অফ নেপোলিয়ন বোনাপার্ট, তার বিখ্যাত সংস্কারগুলোর মধ্যে ছিল ইকোনমিক সংস্কারের মধ্যে উনি যেটা করেছিলেন যে সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, ব্যাংক অফ ফ্রান্স। আমাদের যেমন সেন্ট্রাল ব্যাংক কোনটা, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক, প্রত্যেক দেশেই একটি করে সেন্ট্রাল ব্যাংক আছে। তো তেমনিভাবে ফ্রান্সে তিনি ব্যাংক অফ ফ্রান্সের যে সেন্ট্রাল ব্যাংক সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সিভিল ল প্রবর্তন করেছিলেন। সিভিল ল, তার বিখ্যাত কোড নেপোলিয়ন, কোড নেপোলিয়ন এখন পর্যন্ত এটাকে বিভিন্ন সময় রিফর্ম করে এই আইনটাকে মডিফাই করে অথবা এই আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে শুধু ফ্রান্সে না, ইউরোপের অধিকাংশ দেশেই কোড নেপোলিয়নকে ফলো করে আইন প্রবর্তন করা হয়েছে পরবর্তীকালে। নেপোলিয়ন তার কিছু ডায়লগ আছে, তার মধ্যে অন্যতম ছিল ইফ ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই শ্যাল গিভ অ্যান এডুকেটেড নেশন। অর্থাৎ তুমি যদি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। এই ছিল নেপোলিয়নের উক্তি। আর এই নেপোলিয়ন সম্পর্কে আরও কিছু এটাকে বলা হয় লিজেন্ড আছে। যেমন নেপোলিয়ন বিশ্ববিজয়ী বীর দেখে ভয় পেতেন, ছোটবেলা থেকেই তিনি বিড়ালকে প্রচণ্ড ভয় করতেন। তার যে রাজপ্রাসাদ, তার রাজপ্রাসাদে কোনো বিড়াল রাখা সম্পূর্ণ নিষেধ ছিল, কারণ বিড়ালের যে চেঁচামেচি, বিড়াল দেখলে উনি ভয় পেতেন। আরেকটি ঘটনা ঘটেছিল তার জীবনে, সেটা হলো আমি ব্যাটল অফ পিরামিডের কথা আলোচনা করেছি। এই পিরামিডের যুদ্ধে তিনি যখন জয়লাভ করলেন মামলুকদের বিরুদ্ধে, এই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি তার সৈন্যদেরকে বললেন যে পিরামিড থেকে তোমরা একটু দূরে সরে যাও। সৈন্যরা দূরে কয়েকশো গজ দূরে অবস্থান করলো। নেপোলিয়ন পিরামিডের ভেতরে ঢুকে আমি পরাজিত। কিন্তু সে এই ধরনের চিৎকার করার রহস্য কি? আপনি কি দেখেছেন ওই জায়গায় পিরামিডের ভেতরে, যার কারণে আপনি বললেন যে আমি পরাজিত? তারপরেই কিন্তু নীল নদের যুদ্ধে নেপোলিয়নের পরাজয় ঘটেছে। তাহলে আজকে এই ছিল আমাদের আলোচনা নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে। ধন্যবাদ তোমাদের এই আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।